ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক এক্সামিনেশন প্রিপারেশন সেট নাম্বার 1 ফুল মার্কস একেবারে দেখতে পাচ্ছ 90, আর সময়ও দেখতে পাচ্ছ 3 ঘন্টা 15 মিনিট। অর্থাৎ একেবারে পুরো সেট নিয়ে আলোচনা হবে এবং এই রকম বেশ কয়েকটা সেট পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের পুরো প্র্যাকটিস করিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষাতে গিয়ে লাইফ সায়েন্স নিয়ে আর কোনো সমস্যা না থাকে। যে প্রশ্নগুলো তোমরা এই সেটগুলোতে দেখতে পাবে সেগুলো তোমাদের টেস্ট পেপার থেকেই কালেকশন করা, যেগুলো ইম্পর্টেন্ট বা বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এসেছে। এই ধরনের সেটগুলো নিয়ে আলোচনা চলবে আমাদের এই চ্যানেলে। তোমরা পরপর এই সেটগুলোকে দেখতে থাকো। শুধুমাত্র এমসিকিউ বা এসএকিউ নয়, 2 মার্কসের প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করে যাব, যাতে তোমাদের প্রশ্ন সেটের একটা ম্যাক্সিমাম অংশ তোমাদের আলোচনা হয়ে যায়। প্রথম প্রশ্ন দেখো, লেখা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে আর ক্রমিক সংখ্যাটাও দিতে হবে। অর্থাৎ এই যে ক্রমিক সংখ্যাগুলো দেখেছো ক, খ, গ, ঘ, এইগুলো উল্লেখ করতে হবে এবং বাক্যটাকে সম্পূর্ণ করে লিখতে হবে। যেমন কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটা দেখতে পাচ্ছ ফটোনেস্টিক হবে। তাহলে ফটোনেস্টি যখন হচ্ছে তখন লিখতে হবে কিছু, উত্তরটা কিভাবে লিখতে হবে না, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, ক ফটোনেস্টি। অর্থাৎ এই ক, এই ক্রমিক সংখ্যাটাও দিতে হবে আর উত্তরটাও লিখতে হবে। গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী হরমোন ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন, এডিএইচ, টেস্টোস্টেরন। এখানে খর উত্তর ঠিক হবে, প্রোজেস্টেরন। তারপরে দেখো প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রা ও গভীরতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ, এটার উত্তর আসবে হাইপোথ্যালামাস, পন, সুষুম্না শীর্ষক উত্তর হবে। আর রয়েছে সেরিবেলাম। বায়ু পরাগী উদ্ভিদ সরিষা, পাতাঝাঁঝি, ধান, শিমুল। এর অ্যান্সার হবে ধান। জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, সেটা হলো শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য এবং সদ্যজাত দশায়। এটা বয়ঃসন্ধিতে হবে। তারপরে দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? যৌন জনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন এবং মাইক্রো প্রপাগেশন। এটা বহুবার প্রশ্ন তোমরা পেয়েছো, অনেকের টেস্ট পরীক্ষাতেও এসেছে, দেখতে বুঝতে পেরেছো মাইক্রো প্রপাগেশন হবে। সাথে বলছে এর মধ্যে কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে? অসম্পূর্ণ প্রকটতা, শুধু প্রকটতা, স্বাধীন বিন্যাসের সূত্র এবং পৃথকীভবনের সূত্র। এখানে উত্তর আসবে, বুঝতে পারছো, অসম্পূর্ণ প্রকটতা। এটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। অর্থাৎ আমরা জানি মেন্ডেলের সূত্রে বলেছে দুটি বিপরীতধ্বনি বৈশিষ্ট্যের যদি সংমিশ্রণ ঘটে তাহলে একটি প্রকাশিত হয় আর একটি প্রচ্ছন্ন অবস্থায় বা অপ্রকাশিত অবস্থায় থাকে। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে উভয় বৈশিষ্ট্যকেই আমরা দেখতে পাই, সেই জন্য এটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। অন্যভাবে প্রশ্নটা আসতে পারে, মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনার উল্লেখ করো, সেক্ষেত্রে বলবে অসম্পূর্ণ প্রকটতা। একটি চরিত্রের সাপেক্ষে হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন। হেটারোজাইগাস অপত্য বলতে দুটো জিন বা অ্যালিল আলাদা হবে, অর্থাৎ একটা যদি টি হয় আর একটা হবে টি। তার সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বলতে কি হবে না, দুটো, আমি যদি এইখানটাতে তোমাদের চেকার বোর্ডটা করে ফেলি, এটা হচ্ছে হেটারোজাইগাস অপত্য আর এইটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন। তাহলে টি টি স্মল টি দুটো হবে, ক্যাপিটাল টি স্মল টি হবে, স্মল টি দুটো হবে। তার মানে দুটো স্মল টি হলো আর দুটো স্মল টি বলতে দুটো প্রচ্ছন্ন হলো। এইটা হচ্ছে সংকর লম্বা। তার মানে 2:2, তার মানে 1:1। এখানে উত্তর কটা রয়েছে 1:1। এখানে দেখো জিনোটাইপও যা হচ্ছে, ফিনোটাইপও তা হচ্ছে। সংকর লম্বা দুটো হচ্ছে লম্বা আর দুটো বেটে হচ্ছে, তাহলে দুটো লম্বা দুটো বেটে এখানে 1:1। আবার দেখো জিনোটাইপ যখন হচ্ছে, দেখো সংকর লম্বা দুটো হচ্ছে আর একেবারে প্রচ্ছন্ন গুণ থাকছে দুটো।
মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? মা বর্ণান্ধ হচ্ছে, বর্ণান্ধ বলতে মায়ের যে গ্যামেট ফরমেশন হবে সেখানে বর্ণান্ধ যেহেতু, তাই এখানে কালার ব্লাইন্ডনেসের জিন দুটোতেই থাকবে। আর বাবা যেহেতু বলছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, তাহলে এক্স আর ওয়াই, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তার মানে এক্স, একটা এক্সই হবে, এখানে এক্স কালার ব্লাইন্ডনেস থাকবে, ওয়াই হবে এক্স, একটা কালার ব্লাইন্ডনেস যুক্ত গ্যামেট এখানে চলে আসবে, আর এখানেও কালার ব্লাইন্ডনেসের একটা এক্স থাকবে, ওয়াই, অর্থাৎ এও বর্ণান্ধ হবে, এটাও বর্ণান্ধ হবে পুত্র সন্তানরা, আর কন্যা সন্তানরা সব বাহক হবে। কিন্তু আমাকে বলেছে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা। পুত্র সন্তান দুজন হচ্ছে, দুজনই দেখা যাচ্ছে বর্ণান্ধ হচ্ছে, কারণ এক্স যে ক্রোমোজোম রয়েছে দুটোতেই সি এসে গেছে, তার মানে এটা 100% অ্যান্সার হবে। নিচের কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না? এটা তোমরা বহুবার দেখেছো, যেটা খুরযুক্ত মধ্য আঙ্গুল, দাঁতে ক্রাউনের উপস্থিতি, উচ্চতা বৃদ্ধি, এগুলো সবই দেখা যায়। আঙ্গুলের সংখ্যা বৃদ্ধি এইটা কিন্তু দেখা যায় না, বা এইটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। তারপরে রয়েছে 1-11, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার যে উপাদানটি বেশি মাত্রায় উপস্থিত থাকে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও জল, লবণ এবং সবগুলি। এখানে বেশি মাত্রায় উপস্থিত থাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, অর্থাৎ যেগুলো লবণাম্ব উদ্ভিদ বা লবণাক্ত পরিবেশ যেগুলো জন্মায় সেটাকে শারীরবৃত্তীয় শুষ্ক হবে, এটা শুদ্ধ হয়ে গেছে, এখানে শুষ্ক হবে, তাহলে অবশ্যই শুষ্ক মৃত্তিকা, তার মানে লবণটা এখানে বেশি থাকবে। কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরলের স্যুপ বলে আখ্যা করেন বা ব্যাখ্যা করেন? হট ডাইলুট স্যুপ বলা হয়েছিল এটা। হার্বার্ট স্পেন্সার, হ্যালডেন, সিডনি ফক্স এবং ওপারি। এখানটা তোমরা বহুবার এই প্রশ্নটাকে তোমরা সম্মুখীন হয়েছ, এটা হ্যালডেন হবে। আর নিচের কোনটি, এখানে দন্তনে টয় হয়ে গেছে, কয়কার দন্তন টয়স্যিকা, কোনটি এসপিএম এর উদাহরণ? কোনটি হচ্ছে এসপিএম এর উদাহরণ? এখানে অপশন রয়েছে ডিডিটি, ফ্লাই অ্যাশ, বিএসসি এবং পরাগরেণু। অ্যান্সার আসবে ফ্লাই অ্যাশ। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2O রয়েছে, CO2 রয়েছে, CH4 রয়েছে, আর একটা রয়েছে N2। এখানে কোনটি গ্রিনহাউস নয়? এটা তো অবশ্যই গ্রিনহাউস, এটা গ্রিনহাউস, মিথেনও গ্রিনহাউস, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে N2, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। সমগ্র বিশ্বে 34টি হটস্পট রয়েছে, তার মধ্যে ভারতবর্ষে উপস্থিত হটস্পটের সংখ্যা কত? এটা তোমরা বহুবারই প্রশ্নটার সম্মুখীন হয়েছো, এটা বুঝতে পেরে গেছো এতক্ষণ নিশ্চয়ই, 4টি হবে উত্তর। তারপরে দেখো তোমাদের নির্দেশ অনুযায়ী লিখতে বলা থাকে, এটা 21টি প্রশ্ন এখানে থাকে। এই 21টি প্রশ্ন বিভিন্ন হয়ে থাকে, এখানে শূন্যস্থান পূরণ থাকে, তারপরে এখানে দেখো এই এমনি সরাসরি প্রশ্ন থাকে, ভুল ঠিক বা সত্য মিথ্যা নিরূপণ করতে থাকে, স্তম্ভ বিস্তম্ভ থাকে, আবার সরাসরি প্রশ্নও থাকে। অর্থাৎ আমরা সেইভাবে এটাকে আলোচনা করে করে যাব। আয়োডিনের হরমোন অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়, তাহলে এখানে হবে থাইরক্সিন। ইন্টারফেজ দশায় ড্যাশ হালকা বর্ণ ধারণ করে? ইন্টারফেজ দশায় ইউক্রোমাটিন হালকা বর্ণ ধারণ করে, আর হেটারোক্রোমাটিনটা ডিপ বা গাঢ় বর্ণ ধারণ করে। ঠিক আবার কোষ বিভাজন দশাতে উল্টো হয়, তখন ইউক্রোমাটিনটা গাঢ় বর্ণ ধারণ করে, হেটারোক্রোমাটিনটা আবার হালকা বর্ণ ধারণ করে। এবার ড্যাশ রোগটি কুলির অ্যানিমিয়া নামে পরিচিত। কুলির অ্যানিমিয়া এটা নিশ্চয়ই তোমরা দেখেছো বা জানো, এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, অথবা যদি এখানে থ্যালাসেমিয়া লিখে দাও তাও অসুবিধা নেই, বিটা থ্যালাসেমিয়া। ডারউইনের মতে জীবন সংগ্রাম এবং ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন ঘটায়। এখানে দুটো শূন্যস্থান হয়ে গেছে, এখানে
একটা শূন্যস্থান হবে, এখানে হবে ভেদ বা প্রকরণ। ডারউইনের মতে জীবন সংগ্রাম এবং ভেদ বা প্রকরণ যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন ঘটায়। দুটো শূন্যস্থান হয়ে গেছে। যাই হোক, একবার দেখে নিতে হবে। সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ড্যাশ সংরক্ষণের জন্য বিখ্যাত। এটা তোমরা অনেকেই জানো, বহুবার ফিরে আসে এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবারে, কারণ রেড পান্ডাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এবারে দেখবে তোমরা টেস্ট পেপারে দেখতে পাবে। রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। হাতের ট্রাইসেপস যে পেশি ড্যাশ পেশি উদাহরণ। ট্রাইসেপস আর বাইসেপস আছে তোমরা জানো। তাহলে ট্রাইসেপসটা হচ্ছে হাতটাকে ভাঁজটাকে খুলতে সাহায্য করে, তার মানে এটা হচ্ছে এক্সটেনসার পেশি। ফ্লেক্সর আর একটা হচ্ছে এক্সটেনসার, তাই এটা হচ্ছে এক্সটেনসার পেশি। এরপরে আমরা চলে যাব সত্য মিথ্যা নিরূপণ করতে। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, নিশ্চয়ই নয়, এটা আমরা জানি। এটা লঘু মস্তিষ্ক করে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটাও মিথ্যা। কখনোই অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু হয় না, এটা মাইটোসিসে হয় আর মিওসিসের ক্ষেত্রে ঘটে। মৌমাছি ও শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন দেখা যায়, এটা আচরণগত অভিযোজন দেখা যায়, কারণ মৌমাছিরা যে ওয়াকটল নৃত্য করে তোমরা জানো, শিম্পাঞ্জি বিভিন্নভাবে লাঠি দিয়ে বাদাম ভেঙে খায়, কিংবা কোনো গর্ত থেকে কোনো খাওয়া সংগ্রহ করার সময় অন্য দিক দিয়ে ডালকে ভেঙে যে গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তার মানে আচরণগত অভিযোজন দেখা যায়, এটা হচ্ছে সত্য। মেন্ডেলের এক সংকর জন্ম পরীক্ষায় F2 জনুতে 25% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এটা কিন্তু ঠিক আছে। F2 জনুতে এক সংকরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল আমাদের F2 জনুতে, এক সংকর জনে F2 জনুতে কি ছিল 1:2:1, আর একটা ছিল 3:1। এটা ছিল জিনগত অনুপাত, এটা ছিল জিনোটাইপ, আর এটা ছিল ফিনোটাইপ। তারপর যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে আমরা ফিনোটাইপটা ধরবো, 4 ভাগের মধ্যে 1 ভাগ ছিল প্রচ্ছন্ন, মানে 25%, ঠিক আছে। ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় বা শৈবালদের জঙ্গল সৃষ্টি হয়, এটা হচ্ছে সত্য। ইমাস্কুলেশন দ্বারা উভলিঙ্গ ফুল পুরুষ ফুলে পরিণত হয়, ইমাস্কুলেশনের ফলে উভলিঙ্গ ফুল পুরুষ ফুলে পরিণত হয়। পুরুষ ফুলে পরিণত হয় না, পুরুষ অংশটা অর্থাৎ পুংকেশরটাকে ডিটাচ করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, নষ্ট করা, তার মানে ওটা স্ত্রী ফুলে রূপান্তরিত হয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তারপরে দেখো রয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দ বি স্তম্ভের প্রথমতে বেছে ফেলবে, ঠিক আছে, কিন্তু উভয় স্তম্ভের ক্রমিক নম্বর সহ সঠিক জোটটি পুনরায় লিখতে বলা হয়েছে, তার মানে ক্রমিক সংখ্যাটা কিন্তু দিতে হবে। ট্রপিক চলন, ট্রপিক চলনের কার সাহায্যে হয়, এখানে অক্সিনের সাহায্যে হয়, তার মানে এইখানে হচ্ছে 2.13। তারপর বলছে ডিএনএ সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ হবে কোন দশায়, এস দশায়, সিনথেসিস দশায়, 2.14। তারপরে কে বলছে সন্ধ্যা মালতী, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, 2.15। ওয়াকটেল নৃত্য মৌমাছি, 2.16। SO2, SO2 হচ্ছে বায়ু দূষক, 2.17। আর ব্রঙ্কাইটিস এর সঙ্গে হচ্ছে বায়ু দূষণ জনিত রোগ, এটা 2.18। আর অ্যারোসলটা হচ্ছে, এটা এক্সট্রা থেকে গেল, এক্সট্রা তোমাকে দেবে বিভ্রান্ত করার জন্য। বিষদৃশ্য শব্দ ভেগাস, ফেসিয়াল, ট্রাইজেমিনাল, অপটিক। এর মধ্যে তোমাকে বলছে বিষদৃশ্য শব্দটা তোমাকে বার করে ফেলতে হবে, সেটা হচ্ছে ভেগাস, ফেসিয়াল, ট্রাইজেমিনাল আর অপটিক। অপটিক নার্ভ হচ্ছে চোখ থেকে যেটা বেরিয়ে আসছে, অর্থাৎ হচ্ছে একমুখী, এটা এই জন্য এইটা হচ্ছে বিষদৃশ্য। তারপরে বলছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা সিলিয়া হবে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে,
মিলিয়ে আর একটা জোড়ের শূন্যস্থান পূরণ করতে হবে। রেণু উৎপাদন, এটা মিওসিস রয়েছে, তাহলে মিউকর নামক ছত্রাকের রেণু উৎপাদন হবে মাইটোসিস, কারণ এই রেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে বাকি রেণুটা উৎপন্ন হয়, সেই জন্য এইটা হবে মাইটোসিস। বলছে ক্যাপিটাল টি স্মল টি বলছে, আর ওয়াই ওয়াই আর আর এর মধ্যে সাদৃশ্য কি? সাদৃশ্য বলতে এটাও দেখো শঙ্কর লম্বা হবে, আর এটাও দেখো শঙ্কর হলুদ গোল হবে। শঙ্কর হলুদ গোল, দুটোই শঙ্কর, দুটোই হাইব্রিড, এটা হচ্ছে সাদৃশ্য। মেন্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে না এমন একটা উদ্ভিদের উদাহরণ দাও। মেন্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে না, কিছুক্ষণ আগে দেখলাম অসম্পূর্ণ প্রকটতা, মেন্ডেলের ব্যতিক্রম বললাম, তার মানে এখানে একটা উদাহরণ সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন এরকম কিছু একটা নাম দিয়ে দিলেই হয়ে যাবে। মাছের পটকার অগ্রপক্ষে যে অংশ থেকে গ্যাস উৎপন্ন হয় তাকে কি বলে? এটা হচ্ছে রেড গ্রন্থি। এর একটা প্রশ্ন আবার, রেড গ্রন্থির ভূমিকা কি আছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি বার করে নিতে। সুন্দরবন, নন্দাদেবী, নীলগিরি আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে অ্যান্সার, মানে এর আন্ডারে হচ্ছে নীলগিরি পড়বে, নন্দাদেবী পড়বে এবং সুন্দরবন পড়বে বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর মুখ্য উদ্দেশ্য কি? না, যে বন দপ্তর রয়েছে আমাদের রাজ্য সরকারের, আর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা যেখানে প্রয়োগ করা হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে জীব বৈচিত্র্য, মানে সেই লোকালিটির জীব বৈচিত্র্যকে রক্ষা করা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তার মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এইটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য সরকার এবং স্থানীয় অধিবাসী এদের যৌথ উদ্যোগে ওই এলাকার জীব বৈচিত্র্যকে রক্ষা করা। এরপরে দেখো 2 মার্কের প্রশ্ন আসছে, পার্থেনোকার্পি কোন হরমোন এতে সাহায্য করে? পার্থেনোকার্পি বলতে, পার্থেনোকার্পি তোমরা জানো উদ্ভিদের ক্ষেত্রে পরাগ মিলন ব্যতি রেখে যখন নিষেক প্রক্রিয়া ঘটে, সেটা কিভাবে ঘটে? না, কৃত্রিম হরমোন, মূলত অক্সিন, IBA বা NAA, IBA বা NAA এই হরমোনগুলো কৃত্রিম হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন, এগুলো অক্সিন হরমোন। কৃত্রিম অক্সিন হরমোনের হরমোন অথবা জিবরেলিনও হয়, জিবরেলিন প্রয়োগ করে দিলে বীজহীন ফল উৎপাদন হয়, এই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। আর যে ফলটা উৎপন্ন হয় এই অক্সিন প্রয়োগের ফলে পরাগ মিলন ছাড়া নিষেক প্রক্রিয়া ঘটে যাওয়ার পরে যে ফলটা উৎপন্ন হয় তাকে পার্থেনোকার্পিক ফ্রুট বলে। তাহলে হরমোনটাও হয়ে গেল। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? না, একটি হরমোন যখন অন্য একটি হরমোনকে বা হরমোনের যে ক্ষরণ বা তার যে কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে, ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা ভালো করে মাথায় রাখবে যে একটি হরমোন যখন অন্য আরেকটি হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, যেমন ধরো পিটুইটারি থেকে TSH, থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, এইটা পিটুইটারি থেকে খরিত হয়, গিয়ে কোথায় করে? থাইরয়েডের উপরে কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে, করে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে বা তার ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। 2টি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। এটা মূলত যে গোনাডোট্রপিক হরমোন থাকে GTH, সেগুলো তোমরা নাম দিতে পারো টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন আর একটা নাম দিতে পারো ইস্ট্রোজেন। ADH হরমোনের উৎস এবং গ্লুকাগন হরমোনের একটি কাজ লিখো। ADH হরমোনের উৎস, ADH হরমোনের উৎস কি? ADHটা কোথা থেকে খরিত হয় তোমরা জানো?
এটা হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক এই অংশটা থেকে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন খরিত হয়। আর গ্লুকাগনটা হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের থেকে তোমরা জানো ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিন আর একটা গ্লুকাগন, দুটোই হয়। গ্লুকাগন হরমোনের কাজ হচ্ছে কি না, যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন থাকে তাকে গ্লুকোজে রূপান্তরিত করে। গ্লাইকোজেন তাকে গ্লুকোজে রূপান্তরিত করে। এটা হচ্ছে যকৃতে থাকে, এটা যকৃতের গ্লাইকোজেন। এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এটা হচ্ছে গ্লুকাগন হরমোনের প্রভাবে হয়। ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য কিন্তু জিন দুটো বৈশিষ্ট্য বলে দিয়েছে তোমাকে, এই দুটো বৈশিষ্ট্য ছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। জিনগত সক্রিয়তা, ইউক্রোমাটিনের জিনগতভাবে এরা সক্রিয়, এর জিনগুলি হচ্ছে সক্রিয়, এইটার হচ্ছে সক্রিয় আর এটার হচ্ছে নিষ্ক্রিয়। আর রঞ্জন প্রকৃতি হচ্ছে কি, এটা বলতে হবে কোষ বিভাজনের সময়, এটা কোষ বিভাজন সময় যদি বলো তাহলে এটা বলতে হবে গাঢ়, এটা হালকা। আর যদি বলো এটা বিশ্রামরত অবস্থায় তাহলে এটা হবে হালকা ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিনটা হচ্ছে গাঢ়। এটা হচ্ছে কোষ ইন্টারফেজ বা বিশ্রামরত অবস্থায় ইন্টারফেজ। সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস তোমরা জানো এটা সবসময় 2n হয়। আর সহকারী কোষের ক্রোমোজোম এগুলো হচ্ছে n হয়। তার মানে সহকারী কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড আর নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড। অ্যালোগামী এবং অটোগামীর তুলনায় এটি উন্নত কেন? অ্যালোগামীটা কি জিনিস না, এটা হচ্ছে ইতর পরাগযোগ। সোজা কথায় ইতর পরাগযোগ, অর্থাৎ একটি উদ্ভিদের সঙ্গে একই প্রজাতির অন্য একটা উদ্ভিদের যখন পরাগ মিলন ঘটছে তখন সেটাকে বলেছে অ্যালোগামী। আর অটোগামী কি, এটা হচ্ছে স্বপরাগযোগ। সোজা কথা স্বপরাগযোগ। তাহলে স্বপরাগযোগে কি হবে, নিজস্ব বৈশিষ্ট্যটাই শুধু ওখানে আবার প্রকাশিত হবে। কিন্তু ইতর পরাগযোগে দুটো আলাদা আলাদা গাছ যেহেতু মিলিত হয়ে যাচ্ছে, সেই জন্য ইতর পরাগযোগে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটতে পারে, নতুন বৈশিষ্ট্যওয়ালা গাছ আসতে পারে। সেই জন্য অ্যালোগামীটা সবসময় উন্নত হয়। জিনোটাইপ দুটির ফিনোটাইপ উল্লেখ করো। জিনোটাইপ দুটির ফিনোটাইপ বলতে এটা হবে হলুদ আর গোলের উল্টোটা হবে কুঞ্চিত। এটা হবে হলুদ কুঞ্চিত আর এইটা হবে হলুদের উল্টো হলে সবুজ কুঞ্চিত। এই হলো ফেনোটাইপ। গাইনোস্পার্ম আর একটা হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ড্রোস্পার্ম, গাইনোস্পার্ম এন্ডোস্পার্মটা জিনিসটা কি না, তোমরা নিশ্চয়ই জানো বা তোমাদের ব্যাপারটা এখনো স্মরণে আছে যে পুরুষের শরীরে এক্স এবং ওয়াই এই দুটো ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমটা যখন মায়েদের শরীরে তো দুটোই এক্স থাকে তোমরা জানো, তাহলে এই দুটো এক্স যেহেতু, তার ক্ষেত্রে দুটোই যেহেতু এক্স গ্যামেট হচ্ছে, এই গ্যামেটটা যখন যাচ্ছে এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে তখন কি হচ্ছে, কন্যা সন্তান উৎপন্ন হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় গাইনোস্পার্ম। আর ওয়াইটা যখন যাচ্ছে এক্স এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, এক্স এর সঙ্গে যখন যোগ হচ্ছে তখন কিন্তু পুত্র সন্তান জন্মাচ্ছে। এই জন্য এই ওয়াইটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম। অর্থাৎ এক্স হচ্ছে গাইনোস্পার্ম আর ওয়াইটা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম। কারণ এটা হচ্ছে পুত্র সন্তান জন্ম দিতে পারে আর এটা কন্যা সন্তান দিতে পারে। এটা পুত্র সন্তান দিতে পারে আর এটা হচ্ছে কন্যা সন্তান সৃষ্টিতে সাহায্য করে। সেই জন্য এটা গাইনোস্পার্ম, এটাকে হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম। কলেরা এবং জিয়ার্ডিয়াসিস রোগের জীবাণু প্রকৃতি বলতে বলেছে, জীবাণুর নামও বলতে বলে। কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া আর জিয়ার্ডিয়াসিস হচ্ছে প্রোটোজোয়া।
বা আদ্য প্রাণী। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য আর একটি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানটা অবশ্যই সুন্দরবন হবে, এটা সুন্দরবন। আর অভয়ারণ্য জলদাপাড়া। রেড গ্রন্থি কি? অভিযোজনে ভূমিকা লেখো। রেড গ্রন্থি তোমরা জানো যে মাছের যে পটকাটা থাকে তার প্রথম অগ্র প্রকোষ্ঠের মধ্যে একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হচ্ছে রেড গ্রন্থি। তার কাজ হচ্ছে O2 গ্যাস উৎপন্ন করা। তখন এইটা পটকাটা ফুলে যায়, আর যখন সেকেন্ড যে প্রকোষ্ঠ রয়েছে, সেকেন্ড প্রকোষ্ঠের মধ্যে যে গ্রন্থিটা থাকছে তার নামও তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। তাহলে প্রথম এদিকটাতে থাকছে তো রেড গ্রন্থি, তাহলে এখানেও একটা থাকে, সেটা হচ্ছে রেটিয়া রেটিয়া মিরাবিলিয়া, আর প্রথমটাতে যেটা থাকে সেটা হচ্ছে রেড গ্রন্থি। তাহলে ভালো করে এটা জেনে নেবে, প্রশ্নটা যেদিক দিয়ে আসুক না কেন তখন আর বুঝতে তোমাদের সমস্যা হবে না। রেড গ্রন্থি থেকে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, আর রেটিয়া মিরাবিলিয়া এই অক্সিজেনটাকে শুষে নিচ্ছে। এভাবে পটকাটা একবার ফুলছে একবার কমছে, তার ফলে আপেক্ষিক গুরুত্ব মাছের কমে এবং বাড়ে। এইভাবে মাছ হালকা হয়, তখন উপরের দিকে উঠে এলো, আবার যখন নিচের দিকে জলের স্তরে নিচের দিকে যাওয়ার প্রয়োজন হলো তখন আবার এইভাবে যেতে পারে, এই আপেক্ষিক গুরুত্ব কমিয়ে এবং বাড়িয়ে। ডারউইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয় না? ডারউইনের মতে নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার পিছনে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বলছে। প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতির দ্বারা নির্বাচিত হবে যে একটা কোনো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের যে অধিকারী সেই জীবটা প্রকৃতিতে থেকে যাবে, এবং থাকতে 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 সেইটা আগামীতে বা ভবিষ্যতে সেটা তার অস্তিত্বটা থেকে যাবে। আর বাকি যে বৈশিষ্ট্যটাকে প্রকৃতি নির্বাচিত করলো না বা প্রকৃতির সঙ্গে বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারলো না, সেই বৈশিষ্ট্যওয়ালা জীবগুলি আস্তে আস্তে করে হারিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে এক একটা প্রজাতি হারিয়ে যাচ্ছে, আবার একটা প্রজাতি থেকে যাচ্ছে। আর যারা থেকে যাচ্ছে তার মধ্যে কালো দীর্ঘকাল থাকার ফলে তার মধ্যে ভেদ চলে আসছে, ভেদ বা প্রকরণ তৈরি হচ্ছে। সেই ভেদ বা প্রকরণ থাকার ফলে আস্তে আস্তে করে সেই জীবের মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে, তখন নতুন প্রজাতি এসে হাজির হচ্ছে। মাইক্রোস্পিয়ার আর কোয়াসারভ্যাট। মাইক্রোস্পিয়ার হচ্ছে এটা হচ্ছে দুটো স্তর বিশিষ্ট আবরণ যুক্ত, এটা একটা অণু বা গোলাকার স্ফেরিক্যাল একটা অণু, যেটার ভেতরে থাকছে প্রোটিন। কোয়াসারভেট হলে লিপিড থাকবে, কিন্তু আবার এর যে বাইরে যে স্তরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সিঙ্গেল, একক স্তর। আর মাইক্রোস্ফিয়ারে কিন্তু দুটো স্তর। প্রোটিনের অণু পৃথিবীর একেবারে আদিমকালে প্রথমের দিকে এই অণুগুলো আস্তে আস্তে করে তৈরি হয়ে পরবর্তীতে এগুলো থেকে জীবের সৃষ্টি হয়েছে। N2 চক্রে অংশগ্রহণকারী একটি নাইট্রোজেন সংবন্ধনকারী, এটা অসুবিধা কিছু নেই। ক্লস্ট্রিডিয়াম হবে, তোমার অ্যাজেটোব্যাক্টার হবে, তারপরে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হবে। আর N2 মোচনকারী, মোচন বলতে ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী যে সমস্ত ব্যাকটেরিয়া তার নাম দিতে হবে সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, এটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই দুটো যে কোনো একটা লিখবে। আর নাইট্রোজেন সংবন্ধনকারী তো অনেকগুলো বললাম, এটা হচ্ছে বললাম ক্লস্ট্রিডিয়াম, তারপরে বললাম অ্যাজিটোব্যাক্টার। সিওপিডি বদভ্যাসের কুফল, এটা হচ্ছে মূলত যখন স্মোকিং কেউ যদি বেশি করে করে তাহলে সেই স্মোকিংটা থেকে এই রোগটা আসে, সেটা হচ্ছে লাংসের ইনফেকশন। মূলত এই রোগটা যদি স্মোক বা এরকম ধূমপান এগুলোকে না ছাড়ে, তাহলে বদভ্যাস না ছাড়লে মারণ রোগ বলতে এটা ফুসফুসের ক্যান্সার হয়, ফুসফুসের ক্যান্সার এইটা দেখা দেয়। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? অসম্পূর্ণ প্রকটতা এর আগে দেখেছিলে যে মেন্ডেল
মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যওয়ালা জীবের মধ্যে যদি সংকরায়ন হয়, তাহলে সেই সংকরায়নের ফলে যে জীব সৃষ্টি হয় তার মধ্যে একটি বৈশিষ্ট্য, অর্থাৎ মাতৃ যে উদ্ভিদ ছিল, পিতৃ এবং মাতৃ উদ্ভিদ বা জনিত্রী যে জীব, তাদের একজনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অন্যজনটা প্রকাশিত হয়। কিন্তু অসম্পূর্ণ প্রকটনের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো বৈশিষ্ট্যই প্রকাশিত হয়, দুটো বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হতে শুরু করে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। স্ন্যাপড্রাগন, সন্ধ্যা মালতী ক্ষেত্রে দেখা গেছে লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে যদি ক্রস হয়ে যায়, তাহলে সেখানে দুটো কালারই সমানভাবে বেরিয়ে এসে গোলাপি কালার কিংবা লালের উপর সাদা সাদা ছোপ, এই ধরনের কোনো ফুল নতুন করে তৈরি হয়ে যায়। এটাকে মেন্ডেলের ব্যতিক্রমও বলা হয়। এরপরে দেখো তোমাদের লং প্রশ্নগুলো রয়েছে, এটা তোমরা দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট এবছর। সেটা হচ্ছে আদর্শ নিউরন, পরিচ্ছন্ন চিত্র। এখানে কেবলমাত্র ডেনড্রন রয়েছে, র্যানভিয়ারের পর্ব, মায়োলিন সিদ আর সোয়ান কোষ রয়েছে। এছাড়া তোমার অ্যাকশন হেল্প থাকতে পারে, তারপরে ধরো সোয়ান কোষ তো রয়েছে, র্যানভিয়ারের পর্ব রয়েছে, আচ্ছা নিজেল দানা থাকতে পারে, কোষ দেহ থাকতে পারে, হ্যাঁ এগুলো থাকবে। পরপর যখন সেটগুলো আসবে সেখানে দেখতে পাবে। এছাড়া প্রাণী কোষের কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র, সেখানেও মেরু অঞ্চল, বেমতন্তু, মেটাফেজ আর সেন্ট্রোমিয়ারকে আইডেন্টিফাই করতে বলে দিয়েছে। মাইটোসিস আর মিওসিসের বিভাজনের পার্থক্য, সেখানে আবার দেখো বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, এই তিনটে বৈশিষ্ট্যের উপরে একটা করে পয়েন্ট করে পার্থক্য লিখতে হবে 3 মার্ক। আর মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় অস্থির কি কি পরিবর্তন লিপিবদ্ধ করো। একটু বানানটা ভুল হয়ে গেছে, দয় ধ হবে, এটা 2 মার্ক। ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব, সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার। আর জীবের বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত বিশ্লেষণ করো। যনুক্রম কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের। যনুক্রম, ফার্নের যনুক্রম শব্দ ছকের সাহায্যে লেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বহু জায়গায় এবারে এসছে, বহু স্কুলে এসছে টেস্টে। তারপরে একজন দেখো বর্ণান্ধ, এরকম একটা প্রশ্ন থাকবে। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, প্রথম অপত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কিরূপ তা একটি ছকের সাহায্যে উপস্থাপিত করো। আর ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, আচরণের পরিবর্তন হলো অভিযোজন, যে কোনো 2টি উদাহরণ সহ বক্তব্যে যথার্থ প্রমাণ করো। তারপরে সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদকে প্রমাণ হিসেবে কাজ করে। আর নাইট্রোজেন চক্রের পর্যায়গুলো, এখানে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এটা এবছর ইম্পর্টেন্ট রয়েছে। নাইট্রিফিকেশন বহু টেস্ট পেপারের বহু স্কুলে এবারে এসছে। স্মৃতিসৌধ ধ্বংসে অংশগ্রহণকারী 2টি বায়ু দূষকের নাম। আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ ব্যাখ্যা করতে বলেছে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, অতি ব্যবহার, জীববৈচিত্র্য বা জীবের অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, ইনসিটু জীব বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থায় বায়োস্ফিয়ার রিজার্ভের 2টি বৈশিষ্ট্য। আর ভারতবর্ষে বাঘের সংখ্যা হ্রাসের বিভিন্ন কারণ, WWF আর IUCN এর পুরো নাম। এটা আবার রেড ডাটা বুক পাবলিশ করে IUCN, মাথায় রাখবে। জীব বৈচিত্র্যের সংরক্ষণে PBR আর JFM এর ভূমিকা উল্লেখ করো। ভারতবর্ষে রেড পান্ডার হ্রাসের একটি উল্লেখযোগ্য। রেড পান্ডা এবছর ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে। এই ছিল মোটামুটি প্রথম সেট। ভালো করে আশা করি বুঝে নিয়েছো, না পারলে প্রথম থেকে বার কয়েক এই ভিডিওটা চালিয়ে নিও, চালিয়ে নিয়ে ভালো করে রেডি করে ফেলবে। সেকেন্ড সেটে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।